শেখ হাসিনা সহ ১১ শিল্পগোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। চলতি বছরে কিছু অর্থ দেশে ফেরানোর আশা। সব ধরনের ব্যাংকিং চার্জ বাড়ানোর প্রস্তাব অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের, গ্রাহকদের ওপর বাড়তি চাপের শঙ্কা। বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের শীর্ষে নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা পরিপূর্ণ না হয় বাড়ছে ভারসাম্যহীনতা। দর্শক স্বাগত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত এই সম্পদ জব্দ করা হয় বলে জানিয়েছে বিএফআইইউ। চলতি বছরের মধ্যেই যার একটি অংশ দেশে ফেরানোর আশা সংস্থার প্রধানের। হাসিনা সরকারের আমলে দেশ থেকে প্রতি বছর পাচার হয়েছে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। এমন তথ্য প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই সময়টাতে সম্পদ পাচারের নেতৃত্বে ছিলেন খোদ হাসিনা পরিবার সহ ১১ শিল্প গ্রুপ। পাচার হওয়া এই বিপুল সম্পদ দেশে ফেরাতে কাজ করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এখন পর্যন্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ ১১ শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে দেশের ভেতরে ৫৭,০০০ কোটি আর বিদেশে ১৯,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। চলতি বছরের মধ্যেই যার একটি অংশ দেশে ফেরানোর আশা বিএফআইইউ প্রধানের। জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তার ভিতরে একটু আগে আমি বলেছি যে ৭৬,০০০ কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে, ৫৭,০০০ কোটি টাকা দেশে এবং ১৯,০০০ কোটি টাকা দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে ১০টি মোট ১১টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। সংস্থাটি ২০২৪-২৫ অর্থ বছরে মোট ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে। তার আগের অর্থ বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। তবে ওই সময় কমেছে একদিনে ১০ লাখ টাকার বেশি নগদ লেনদেন। রিপোর্টিং অর্গানাইজেশন থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই এবং বিভিন্ন সোর্স থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই। সেগুলিকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করি। আমরা ২৪-২৫ বছরে আমরা ১৯৯টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। ২০২৪-২৫ অর্থ বছরে সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে, ২৮,৭৫৫টি। বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো আশা করি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হট টেস্টে ত্রুটি দেখা গেছে। বিষয়টি স্বীকার করে প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ কবির হোসেন চ্যানেল 24-কে বলেন, ট্রায়ালের সময় এমন ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এর মধ্য দিয়েই ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো হবে। জাহাঙ্গীর আলম রতন ও রিপু আহমেদ মামুনের ছবিতে শামীমা সুলতানা রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোড করা হয়েছে ইতোমধ্যেই। এরপর সাবক্রিটিক্যাল ও ক্রিটিক্যালিটিতে পৌঁছানোর জন্য চলছে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা। এরই ধারাবাহিকতায় শুরু হয় হট ফাংশনাল টেস্ট বা HFT। এতে মূলত রিঅ্যাক্টর বা চুল্লির কার্যকারিতা, তাপমাত্রা, চাপ এবং নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয়। এর আগের যেসব পরীক্ষার ধাপ পেরোতে হয় তার কোনোটি বাদ পড়লে বা জনবলের দক্ষতা কিংবা নিরাপত্তা ইস্যুতে ঘাটতি থাকলে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। প্রশ্ন হলো, উৎপাদনের অপেক্ষায় থাকা রূপপুরে কি ঘটছে? আমাদের এটা চলার পথে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি দেখা দিবে। এইটা মাইনর ইস্যু, এটা পার্মানেন্ট কিছু না বা এটা মানে শঙ্কারও কিছু না। কারণ এই সময়টাই হয়েছে কমিশনিং প্রসেস, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। ট্রায়াল হবে, সমস্যা হয়েছে আমি আবার এটা রিমেডি করব, সমস্যা মিটে গেছে আমি আবার শুরু করব, আবার সমস্যা হবে, এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। বলেন, বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে অনেক সময় ফলাফল পেতে সময় লাগতে পারে। এটা অস্বাভাবিক নয়, তবে ঠিকঠাক বিদ্যুৎ উৎপাদনই মূল লক্ষ্য। সেদিকেই ধীরে ধীরে আগাচ্ছে। আমাদের শিক্ষা জীবনে লেখাপড়ায় দেখেছি কোনো টেস্ট এক্সপেরিমেন্ট করতে 2 দিন লাগে, কোনোটা করতে 7 দিন লাগে। কাজেই এখানেও একই অবস্থা। যেটা আপনারা শুনতেছেন দেখতেছেন এটা মাইনর, এটা চলার পথের সমস্যা। এটা ওভারকাম করার পরেই আমরা আসলে আমাদের মূল ফিশন রিঅ্যাকশনে যাব, দেন পাওয়ার স্টার্ট আপে যাব। তো সেভাবেই আমরা আগাচ্ছি।
এভাবে ত্রুটি বিচ্যুতির ধাপ পেরিয়ে এগুতে থাকলে উৎপাদনে যেতে দেরি হতে পারে কিনা এমন শঙ্কা থেকেই যায়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। মাসে 3বারের বেশি কাউন্টার থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এমন 14টি নতুন সেবাসহ প্রায় সব ধরনের ব্যাংকিংয়ে চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি। এই প্রস্তাব অনুমোদন হলে সীমিত আয়ের গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি হবে। এতে ব্যাংকিং সেবার প্রতি সাধারণ মানুষের আগ্রহ হারানোরও শঙ্কায় তারা। মাসুম মিয়ার আরেকটি প্রতিবেদন দেখুন। হিসাব রক্ষণাবেক্ষণ, SMS অ্যালার্ট ও কার্ড ফি সহ 8-10 ধরনের সার্ভিস চার্জ গ্রাহকদের কাছ থেকে নিয়ে থাকে ব্যাংকগুলো। এসব চার্জ বাড়াতে তোড়জোড় শুরু করেছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি। একই সাথে ফ্রিতে পাওয়া অন্তত 14টি সেবায় ফি বসানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। কেন্দ্রীয় ব্যাংকে দেয়া এই প্রস্তাবে মাসে 3বারের বেশি কাউন্টার থেকে টাকা উত্তোলন করলে গুনতে হবে 100 থেকে 300 টাকা। ডরমেট অ্যাকাউন্ট বা স্থগিত হয়ে যাওয়া ব্যাংক হিসাব সচলে ফি 500 টাকা। পাশাপাশি ঋণ প্রক্রিয়ায় মাসুলও 1 লাফে 4 গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ব্যাংকের এমন অতিরিক্ত মাসুলের প্রস্তাবে সাধারণ আমানতকারীদের মনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এটা তো আমাদের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়াবে, কারণ হলো যে আমাদের তো সেরকম মনে করেন সঞ্চয় বা সেরকম কিছু নেই। যারা দুর্বল মানুষ, অল্প আমানত যাদের, কোনো কারণে 3বার তোলা লাগলে 5বার তোলা লাগলে তাদের যদি খরচ হয়, তাহলে এটা তো তাদের জন্য অবশ্যই বাড়তি চাপ। প্রাইভেট ব্যাংকগুলি এগুলি বা আমাদের উপর জুলুম করাটা হিসেবে আমাদের জন্য একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা দেশ হিসেবে। ঋণের সুদের বাইরে বিভিন্ন সেবা ফি ও চার্জ ব্যাংকগুলোর আয়ের উৎস। আন্তর্জাতিকভাবে এটিকে ব্যাংকিং খাতের স্বাভাবিক চর্চা হিসেবে দেখা হয় বলে মনে করেন অগ্রণী ব্যাংকের এই চেয়ারম্যান। তবে ব্যাংকিং চার্জ বৃদ্ধি সীমিত আয়ের গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করেন অধ্যাপক শহীদুল ইসলাম জাহিদ। এগুলি কিন্তু রিজনেবল, এটা কিন্তু খুব বেশি না। কেন একজন মানুষ হিসাব করে বলতে পারেন আমি 4বার কেন উইথড্র করব, মাসে 1বার হলেই তো অ্যাড হবে। আর যদি করতো 4বার, ঠিক আছে 4বার হবে, সপ্তাহে 1বার করে হবে। বাংলাদেশের অনেক মানুষ যারা সীমিত পর্যায়ে ব্যাংকিং করে থাকে, তাদের হয়তো ব্যাংকিং ব্যবস্থার প্রতি, ব্যাংকিং থেকে সেবা নেওয়ার প্রতি, ব্যাংক থেকে সেবা নেওয়ার প্রতি হয়তো এক ধরনের অনীহা তৈরি হতে পারে। গ্রাহকদের উপর অযৌক্তিক চাপ পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ব্যাংকগুলো গ্রাহকদের উপর বাড়তি বিভিন্ন ধরনের ফি বা চার্জ আরোপ করে, সেটা মানে সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি একটা অনীহার সৃষ্টি করবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ধরনের এই আবদারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবে বিষয়টা। ব্যাংকগুলোকে ঋণ বিতরণ করে মুনাফা বাড়ানোরও আহ্বান বাংলাদেশ ব্যাংকের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। প্রায় 14 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে দক্ষিণাঞ্চলের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি। অথচ সংশ্লিষ্টরা বলছেন কিছু যন্ত্রাংশ প্রতিস্থাপন করলেই আবার চালু করা সম্ভব হবে কেন্দ্রটি, যা থেকে মিলতে পারে প্রতিদিন 16 কিলোওয়াট বিদ্যুৎ। এই বিদ্যুৎ দিয়ে আলোকিত করা যাবে একটি আবাসিক এলাকার সব সড়ক বাতি। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্টে বিস্তারিত। খুলনা নগরীর সোনারাঙ্গা আবাসিক এলাকার দিঘির পাড় এখন অনেকটাই নীরব। অথচ কবছর আগেও এখানকার সৌরবিদ্যুৎ কেন্দ্র নিয়ে গর্ব করতেন এলাকাবাসী। সংশ্লিষ্টরা জানান 20 কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় 2008 সালে, যা নির্মিত হয় ইউরোপীয় ইউনিয়ন, জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয় ও খুলনা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে। উৎপাদন হতো প্রতিদিন 150 থেকে 160 ইউনিট বিদ্যুৎ। স্থানীয় চাহিদা মিটিয়ে যা যুক্ত হতো জাতীয় গ্রিডেও। নবায়নযোগ্য জ্বালানি যে কোনো সোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে সোলারই হচ্ছে সর্বোৎকৃষ্ট। যাতে চালু থাকে এর জন্য নিয়মিত কর্মী দিয়ে এটা মেরামত বা অন্যান্য বিষয়গুলো অব্যাহত রাখা দরকার। শুরুটা জাঁকজমক হলেও অল্প দিনের মধ্যেই শুরু হয় অব্যবস্থাপনা। তদারকির অভাবে নষ্ট হয়ে যায় বেশিরভাগ যন্ত্রাংশ। 2012 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। প্রায় 14 বছর ধরে অকেজো পড়ে আছে কোটি টাকার স্থাপনা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অল্প ব্যয়েই আবার চালু করা সম্ভব কেন্দ্রটি, যা থেকে মিলতে পারে প্রতিদিন 16 কিলোওয়াট বিদ্যুৎ। এটাকে পুনরায় চালু করা সম্ভব। সেক্ষেত্রে কুয়েট আছে, বুয়েট আছে, তারপরে আমাদের যে বাংলাদেশের যে ডোনার সংস্থাগুলো আছে যারা এখানে ফান্ডিং করে, একটা যৌথ একটা টিম দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে
পরিচালনা করা যায়। আমরা যদি আসলে সৌরবিদ্যুৎ বা নবায়নযোগ্য জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে আমাদের যে বাজেট, একটা বড় আমদানি ঘাটতি হচ্ছে, আমরা এখান থেকে কমাতে পারবো। অব্যাহত লোডশেডিং পরিস্থিতিতে বিদ্যুতের যোগান বাড়াতে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি চালুর বিষয়ে ভাবছে খুলনা সিটি কর্পোরেশন। সোলার এনার্জির এই প্রজেক্ট এটি আবার নতুনভাবে চালু হোক এবং বাংলাদেশে একটি এনার্জি সোলার শহর হিসেবে আমরা এটি গড়তে পারি কিনা সেটা নিয়ে আমরা কাজ শুরু করি। 2007 সালে খুলনার সন্তান জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের অধ্যাপক ডক্টর বিভূতি রায় এই সৌরবিদ্যুৎ কেন্দ্র ও ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সোলার প্যানেলগুলোর বেশিরভাগই এখনও বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। প্রয়োজন শুধু কিছু যন্ত্রাংশের পরিবর্তন আর নিয়মিত রক্ষণাবেক্ষণ। কিন্তু প্রশ্ন হলো, পুনরায় চালু সব সম্ভাবনা থাকার পরেও দেশের একসময়ের সবচেয়ে বড় এই সৌরবিদ্যুৎ কেন্দ্র আর কতদিন বন্ধ থাকবে? বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকায় আরও 3 বছর থাকতে বাংলাদেশের আবেদনের পক্ষে সমর্থন জোগানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরে তিনি এলডিসি বিষয়ক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। বাংলাদেশের উত্তরণ পরবর্তী বাণিজ্য প্রস্তুতি ও উন্নয়ন অংশীদারদের ভূমিকা নিয়ে আয়োজিত কয়েকটি সেমিনারেও বক্তব্য রাখবেন। সফরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এআরডির সচিব, বিজিএমইএর সভাপতি এবং ফুটার লেদার স্কুট অ্যাসোসিয়েশনের সভাপতিও রয়েছেন। 20 জুলাই প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে। আল আরাফা ব্যাংক পরিচালনার ভার পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার 12 জন উদ্যোক্তা পরিচালক এবং 2 জন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। 2024 সালের আগস্ট পরবর্তী 5 সদস্যের স্বতন্ত্র পরিচালক দিয়ে চলছিল এই ব্যাংকটি। 14 সদস্যের নতুন পরিচালনা পর্ষদের 3 জন কেডিএস গ্রুপের। আওয়ামী লীগের সময় আল আরাফা সহ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু।